সব বন্ধুদেরকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে শুভ সন্ধ্যা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সভাপতি মাননীয় তাপসদা। আমরা আজকে যে পশ্চিমবঙ্গ যে শিল্প শ্মশানে পরিণত হয়েছে সেই নিয়ে রাজ্যের তরফ থেকে গতকাল একটা বুলেটিন পাবলিশ হয়েছে, সেই বিষয়ে মাননীয় সপ্তর্ষিদা আপনাদেরকে অ্যাড্রেস করবেন। নমস্কার সকলকে। আপনারা জানি পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গ নয়। তার কারণ হচ্ছে বাণিজ্যে বশত লক্ষ্মী যে শব্দটি ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটা ফ্রেজ, সেটা এই গত 14 বছর যে জায়গায় পশ্চিমবঙ্গ এসছে বোমা বড়ি শিল্পর মধ্যে দিয়ে এটার মোটামুটি নিরঞ্জন হয়ে গেছে। তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গে একটি ছেলে যখন জন্মগ্রহণ করছে সেই ছেলেটি অন্তত 76,000-এর বেশি টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। মাননীয় যখন 2011-তে এসেছিলেন তখন উনি বারবার বলতেন যে আগের সরকারের যে ঋণ ছিল, আগের সরকারের ঋণের থেকে এই 14 বছরে সেটা হচ্ছে 305% বৃদ্ধি পেয়েছে। আমরা কেউ এটা এখন লক্ষ্য রাখতে পারছি না যে কোন জায়গায় উনি নিয়ে যেতে চলেছেন পশ্চিমবঙ্গে। তাই মুক্তির পথ এবং বাঁচার পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ যে আর্থিক অবস্থায় উনি কথায় কথায় মহারাষ্ট্রের গল্প শোনান, উনি কথায় কথায় গুজরাটের গল্প শোনান, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন। হ্যাঁ, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন সন্ত্রাসে, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন ভয় এবং মহিলা নির্যাতন। কিন্তু সত্যি যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক নিরিখ দেখি তাহলে কিন্তু গুজরাট, মহারাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি। আপনারা দেখলেন কিছুদিন আগে মেসিকে নিয়ে যে ম্যাসাকার হলো এবং তাতে কোন কোন মানুষ জড়িত, কারা জড়িত, তারা কেন এখনও গ্রেফতার হয়নি। কিছু সংগঠক যারা তৈরি করলো, কিন্তু তাদের সঙ্গে যে পরিষদবর্গ ঘুরে বেরিয়েছে তারা কোথায়? শিল্প বলতে আসলে উনি সবসময় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের শিল্পকে সামনের সারিতে যাতে আলোচনার বিষয় না হয়। প্রতি বছর উনি একটা করে এই শিল্প খেলার মতন একটা তৈরি করেন, যেটা শুরু হয়েছে বাংলায়। তো সেখানে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি, গত 10 বছরের আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরছি। একটু দেখুন, 2015-তে মোট 2,43,100 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মানে মৌ স্বাক্ষরিত হয়েছিল। 2016-তে 90টি মৌ স্বাক্ষরিত হয়েছিল, যার ভ্যালুয়েশন ছিল 2,50,000 কোটি টাকা। 2017-তে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে ঘোষণা হয়েছিল 2,35,000 কোটি টাকা, মৌ স্বাক্ষরিত হয়েছিল 110টি। 2018-তে মোট 2,20,000 পশ্চিমবঙ্গে বিনিয়োগ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল বলে উনি দাবি করেছিলেন, যার জন্য 137টি মৌ স্বাক্ষরিত হয়েছিল। এরকম 86টি মৌ স্বাক্ষরিত হয়েছিল 2022 সালে, যেখানে 3,42,000 কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তো এই সংখ্যা আমরা যদি দেখি এটা ক্রমবর্ধমান, এটা কখনো কমেনি। কিন্তু সেটা কোথায় গেল? উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন, গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো, সে ঘুগনি নিয়ে আসবে। বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি শুধুমাত্র চা, ঘুগনি আর চপের শিল্পে? এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে বাংলায় যে প্রতিনিয়ত আপনি ভারতবর্ষের যদি খবরের কাগজ বা সংবাদ মাধ্যমের খবর শোনেন, কোথাও নির্মাণ যদি কোনো বিল্ডিং হয় বা ট্যানেলে যদি কেউ আটকে যান, আপনি খোঁজ পাবেন সেখানে 4 জন থাকলে 2 জন অন্তত বাঙালি বা 3 জন বাঙালি। কেন এটা? বাঙালিরা কি শুধু মেধা শ্রমিকের মতন বা পরিযায়ী শ্রমিকের মতন জীবনযাপন করবে? একটি ছেলে ক্লাস 12-এর পরে উচ্চশিক্ষায় যাচ্ছে, যখন ইঞ্জিনিয়ারিং পাস করছে, তখন সে 18,000 টাকার মেধা শ্রমিকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গে। এই ভয়ঙ্কর এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাজ্য সরকার 100 টাকা যদি আয় করে, তাদের মধ্যে 38 টাকা এই রাজ্যে, যদি আমরা আমাদের আয় যদি ধরে নিই 100 টাকা, কারণ 38 টাকা চলে যাচ্ছে ঋণ শোধ করতে পশ্চিমবঙ্গে। এটা ভাবতে পারছেন পশ্চিমবঙ্গ সরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছে না? প্রতিবার যদি আমরা নির্বাচনের নিরিখের সময়টা দেখি, নির্বাচন যে বছরগুলোতে আছে সেই সময় ঋণ কত গ্রহণ করা হচ্ছে, আর নির্বাচন ছাড়া অর্থাৎ এখানে প্রায় 100 কোটি টাকার বেশি প্রতি বছর নষ্ট করা হচ্ছে মেলা খেলার মাধ্যমে।
এটা তো কখনো না, এটা তো মানুষের উন্নয়নের জন্য এসছেন। শুধুমাত্র নেতা নেত্রী তাদের জন্মদিন পালন বা কারুর নাম করে যে এলাকাভিত্তিক যেসব মেলা খেলা করছে তার খরচের একটা সম্পূর্ণ অডিট দরকার, যেটি ভীষণ রকম দরকার। আর এখানকার যে পতন হচ্ছে, যেরকম IEM মানে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ মেমোরান্ডাম যেটা রয়েছে, সেখানে মাত্র ফাইল সংখ্যা আমরা দিয়েছি 2 থেকে 3%, যেখানে গুজরাটে দেওয়া হয়েছে 20%, মহারাষ্ট্রে দেওয়া হয়েছে 20%, গুজরাটে 15 থেকে 17%। ভারতের প্রস্তাবিত শিল্প প্রকল্প থেকে 1.5 থেকে পশ্চিমবঙ্গে হার কিন্তু এই জায়গায় যাচ্ছে। আমরা কেউ এটা নিয়ে আলোচনাই করছি না, কারণ যখনই এরকম আলোচনার জায়গায় আসছে তখন উনি CA নিয়ে ঝামেলা শুরু করছেন, উনি SIR নিয়ে একটা এমন আবহ তৈরি করে দিলেন যে সব কিছু যায়, বৈধ নাগরিকদের নাগরিকত্ব নষ্ট করে দেওয়া হবে, এরকম একটা নির্বাচন কমিশন বা উনি এই নিয়ে প্রচার শুরু করলেন। প্রচার অভিযান উনি যেটা করছেন তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষকে জানতে না দেওয়া পশ্চিমবঙ্গ শিল্প কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই শিল্পে কোন জায়গায় গেছে। আমরা একদম একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আপনাদের কাছে শুভ্রদা পাঠিয়ে দেবেন। এখানে আপনারা তথ্যগুলো পাবেন, পশ্চিমবঙ্গে যে যে শিল্পগুলো এসছে, এক একটা করে সম্ভাবনা ছিল, কত কি দেখানো হয়েছে সবটাই যেন আপনাদের বোধগম্য হয়। আমাদের পুরো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নিয়ে করা আছেন। গতকাল আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মাধ্যমে এই পুস্তিকা লঞ্চ হয়েছে। এটা আপনাদের সকলের কাছে PDF এবং প্রিন্ট কপি দুটোই চলে যাবে, আপনারা দেখবেন আপনাদের খবরের ক্ষেত্রে। এবং আমাদের ভবিষ্যতে যে পথসভা হবে, মিটিং মিছিল যা কিছুই হোক না কেন, সেই জায়গাতে এই বিষয় নিয়ে বলা হবে। কারণ পশ্চিমবঙ্গ সরকার যে আর্থিক যে অনিয়ম করছে, এখানে চাকরি SSCর যদি আপনি দেখেন, এখানে WBCS এর মতন একটা পরীক্ষাতেও দেখা গেছে যে অনিয়ম চলছে। শিক্ষক নিয়োগ, যেখানে অল্প হলেও পয়সার যোগান আছে সেখানেই দুর্নীতি আছে। অর্থাৎ দুর্নীতি আর পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল শাসিত সরকার দুটো মুদ্রার এপিঠ এবং ওপিঠ। ধন্যবাদ, এটুকুনি বলার ছিল। কালকে পাহাড়ে 300 কতজন 350 উপরে চাকরি চলে গেছে, স্কুল স্ট্রাইক করেছে এবং স্কুল স্ট্রাইক চলছে পাহাড়ে। কি বলবে, এটাও কি একটা শিল্পের নমুনা? তোলাবাজিটা না, তোলাবাজিটা শিল্প না, এটাকে উনি একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। এই দল যে জায়গায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আপনি যেখানে দেখবেন কোথাও একটু যদি মানে সেই অল্প আলো যদি কোথাও খুঁজে পাওয়া যায়, ওরকম যদি পয়সার উৎস থাকে, সবার আগে সেখানে তৃণমূল ঝাঁপিয়ে পড়বে। এইখান থেকে আপনি পাহাড় থেকে আজকে ক্যানিং পর্যন্ত আপনি দেখুন, একটার পর একটা দুর্নীতিকে আপনি যদি পরপর রাখেন, এই দুর্নীতির পেছনে কারা, কিভাবে তৈরি করা হয়েছে, এইখান থেকে ওই দুর্নীতিতে একইভাবে ফ্রেমে দেখা যাবে, কোনো অবান্তর বা ভুল কোনো কিছু নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজেদের অফিসিয়াল ডিকটাম থাকে, ওনার দল উনি কিভাবে চালাবেন ওনার ব্যাপার। ওনারা ফেডারেল স্ট্রাকচার তো কোনোদিনও মানেননি, স্বৈরাচারী দল একটা, চিরকুটে মন্ত্রী হয় আবার চিরকুটে রেজিগনেশন হয়, রিসেন্টলি আমরা দেখেছি। তো ওনারা কী করবেন ওনাদের দলের ব্যাপার ওনারা জানেন। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নতিতে তৃণমূল সব থেকে বড় পাথর, যে রাস্তায় পাথর হিসেবে পড়ে আছে পশ্চিমবঙ্গের উন্নতি। ওনাদের দল ওনারা কীভাবে চালাবেন ওনাদের দল। তৃণমূল থেকে বের করা হয়েছে উন্নয়নের পাঁচালী, আর আপনাদের তরফ থেকে দেখা গেল যে পশ্চিমবঙ্গের শিল্প শ্মশান, এই বিষয় নিয়ে কী করবেন? না, এটা আপনি লক্ষ্য রাখেননি হয়তো। আপনারা যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের সমাজ মাধ্যম আছে, সেখানে আমরা AI কিছু ভিডিও করেছি এবং আগামী 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আপনার রানাঘাটে, সেখানকার জন্য আমরা কী ধরনের প্রচার করেছি। এরকম মানে লক্ষ্মীর পাঁচালির মতন যেটি উনি উন্নয়নের পাঁচালি করেছেন, আমরা পশ্চিমবঙ্গের যে সকল হৃত গৌরব আছে এবং যে সকল শিল্প আধার যে জায়গাগুলো, সেগুলোর ভিডিও আমরা দিয়েছি, আপনারা দেখবেন, সেগুলোও পাবেন। আর উনি যেটা করেছেন যে পাঁচালির মতো, সেটা ভবিষ্যৎ বলবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ একদম এটা কালের দেওয়ালে লিখেছে, 26শে নির্বাচন তৃণমূলের বিষয়। দাদা, নোয়াপাড়া অঞ্চলে পেট্রোল পাম্পের আশেপাশে পুকুর ভরাট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এরকম 4-5টা জায়গায় পুকুর ভরাট হচ্ছে, এই নিয়ে কি আপনারা কিছু বলবেন? গোটা জেলাতে এটা প্রথম কোনো ঘটনা নয়, আমরা এর আগেও বহুবার এটা নিয়ে ডেপুটেশনও দিয়েছি,
পুলিশের কাছেও কমপ্লেন করেছি, ডিএমএসপি অফিসেও গিয়ে বলেছি। পুলিশ বলছে একটা জিনিস পুলিশ বলছে যে স্টোর করে রেখেছে। শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া কোনো জায়গায় জলা জমি, নিচু জমি বা পুকুর ভরাট সম্ভব নয়। সিন্ডিকেট চালায় শাসক দল, সিন্ডিকেটের থেকে পয়সা রোজগার করে শাসক দল, যত রকম অসাধু কাজে তারা জড়িত। তাহলে এই প্রশ্নটা কি করে হচ্ছে জিজ্ঞেস করতে গেলে তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে, এটা পুলিশকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি বলেছেন তৃণমূল জিজ্ঞেস করেন, এটা তো থিওরিটিক্যাল হল। প্র্যাকটিক্যাল আপনারা কোনো কি থানা এজিটেশন, পুকুর ভরাট নিয়ে, দেখুন থানায় এজিটেশন, পুকুর ভরাট নিয়ে, রোড ব্লকেজ, এগুলো আন্দোলনে যাবে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, পাবলিক প্রপার্টি যদি প্রাইভেট প্রপার্টি হয় তাহলে আমাদের কিছু করার থাকে না। পাবলিক প্রপার্টিতে যদি হয় আমরা বিরোধী দল বিরোধিতা করতে পারি। পাবলিক প্রপার্টির ক্ষেত্রে বহু জায়গায় দেখা যাচ্ছে যার জমির মালিক তিনি শাসক দলের ভয়ে ফলে পিছিয়ে আসছেন। তাহলে আমরা ওখানে যদি আজকে করতে যাই তিনি বলবেন বিজেপি এখানে এনক্রোচ করতে আসছে। ঘটনা ঘটেছে, পরিবেশের ব্যাপার, দায় আছে। আমার দায় যদি পাবলিক প্রপার্টি হয়, যদি ঝিল বন্ধ হয় আমরা ডেফিনেটলি যাচ্ছি। ইজাপুর খাল বন্ধ করে দুটো পাইপ, ইজাপুর খাল বন্ধ করে দুটো পাইপ শুধু লাগাচ্ছে। আপনাদের কাছে আমাদের কাছে ফুটেজ আছে, দুটো পাইপ লাগাচ্ছে, পুরো খালটাকে বন্ধ করে রেখেছে। হাজার হাজার গাছ কেটে ফেলছে। দেখুন গাছ কাটা নিয়ে আমরা এর আগেও প্রতিবাদ করেছি, প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এর আগে দেখেছি মেট্রো আসবে বলে, আজ থেকে 5-7 বছর আগেকার ঘটনা, আপনারা সকলেই সাক্ষী। ব্যারাকপুর বিটি রোডের উপরে 450-500 বছরের পুরনো ঘাট তৃণমূলের নেতা এবং কর্মী এবং তাদের দালালরা কেটে বিক্রি করে দিল। আজ পর্যন্ত মেট্রো এলো না। মেট্রো কেন আসছে না জিজ্ঞাসা করাতে রেলমন্ত্রক জবাব দিল জমি দিচ্ছে না। এটা শাসক দলের আজকের প্র্যাকটিস তো নয়। কিন্তু মুশকিল হচ্ছে আমরা প্রতিবাদ করলে যদি প্রশাসন না নড়ে আর প্রশাসন উল্টে আমাদেরই বিরুদ্ধে মামলা করে তাহলে তো বিপজ্জনক ব্যাপার। আয়লার সময় তো আমরা এটা দেখি। শিউলি পঞ্চায়েতের সালামপুর অঞ্চলে যে সমস্ত চাষের জমিগুলো আছে সেই সমস্ত চাষের জমিগুলো প্লট করে একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। এই জমি মাফিয়াদের সাথে নিয়ে কারা করছে এটা? চাষের জমি সরকারি জমি নয়, চাষের জমি প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টির ওনার প্রাইভেট প্রপার্টি বেচে দিচ্ছেন কিনা সেটা আমাদের পক্ষে জানা। বাড়ি হচ্ছে চাষের জমি, ভুল করছেন আপনার প্রশ্নটা। বাড়িঘর হয়ে যাচ্ছে। কারো ধান জমি যদি সে বেচে দেয় তাহলে সেটা আমাদের দায়িত্ব নয়, সেটা যে প্রাইভেট প্রপার্টি হিসেবে বেচে বাড়িঘর হয়ে যাচ্ছে। বাড়িঘর হবে না, জমি। দুদিন আগে আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আপনারা আজকে শিল্প উন্নয়ন এবং শ্মশান নিয়ে প্রেস মিট করলেন এবং ভাটপাড়ায় দেখা যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল অ্যাকচুয়ালি শিল্পাঞ্চল নামে পরিচিত, একাধিক জুট মিল রয়েছে, একাধিক কর্মসংস্থান আছে, কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধের মুখে যাচ্ছে। কি বলবেন, বা আপনারা কেন প্রতিবাদ করছেন না এই বিষয় নিয়ে? দেখেন, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। পশ্চিমবঙ্গ সরকারের যা পলিসি আছে সেই পলিসিতে সত্যি সত্যি আমিও দেখেছি বেশ কয়েকটা জুট মিল বন্ধ আছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ যেভাবে মানে পশ্চিমবঙ্গের শিল্পনীতি তৈরি করছে, আজকে পশ্চিমবঙ্গের একটা বড় সামিট হচ্ছে যেখানে শিল্প আনার জন্য সামিট করছে, বিভিন্ন বাইরে থেকে শিল্পপতিদের আহ্বান করা হচ্ছে, কিন্তু এক্সিস্টিং শিল্প যেগুলো রয়েছে হ্যাঁ ব্যারাকপুর তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেইগুলো রক্ষণাবেক্ষণ এবং সেই শিল্পটা কীভাবে বাঁচে তার জন্য পশ্চিমবঙ্গের সরকারের কোনো ভূমিকাই নেই। কেন্দ্র সরকার মানে আপনারা জানেন পাটের যে মূল্য সেটা বৃদ্ধি করেছে এবং অন্যান্য যা যা করার করছে, এবং কয়েকদিন পরেও আরও মিনিস্টার আসছেন, তারা বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন চটকল মালিকদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় তার একটা রূপরেখা তৈরি করবেন, কিন্তু সাথে সাথে পশ্চিমবঙ্গের যে সরকার আছে তাকেও এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য। কদিন ধরে তো জুট মিল লাগাতার বন্ধ হতে চলেছে, পাটের উৎপাদন নেই, পাটেরও দাম বেড়েছে, পাট যেটা আসতো বাংলাদেশ থেকে সেটাও আসার পথ ঘুরে আসছে, তাতে পাটের দামও বেড়ে গেছে। কি পদক্ষেপ আছে বিজেপির তরফ থেকে? না, পাটের উৎপাদন হচ্ছে না তার জন্য কেন্দ্রীয় সরকার কী করবে? পাটের উৎপাদন হচ্ছে না, চাষিদের সেভাবে উৎসাহিত করতে পারছে না, কিন্তু পাটের যে মূল্য যেটা আমরা যেটা বলি সমর্থন মূল্য সেটা কেন্দ্র সরকার অনেক বাড়িয়েছে এবং যাতে চাষিরা দাম পায় তার ব্যবস্থাও করেছে। কিন্তু এখন যদি চাষ না হয়, যদি পাটের উৎপাদন কমে যায়, সেটার জন্য সম্পূর্ণ রাজ্য সরকার দায়ী। এটা রাজ্যের ম্যাটার এবং কেন্দ্রীয় সরকারের যেটা করার ছিল যে পাটের সমর্থন মূল্য বাড়াওয়া যাতে চাষিরা এক্সট্রা কিছু পয়সা পায়, সেই ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।